কর্তৃক আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও অতিথিবৃন্দ, 2013 সালে শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছিল, মূলত ওই আন্দোলনটা সরকার পতনের কোন আন্দোলন ছিল না। সেই আন্দোলন ছিল মুসলমানদের ঈমান রক্ষার আন্দোলন। সেই আন্দোলন ছিল দেশের অস্তিত্ব রক্ষার আন্দোলন। অত্যন্ত পরিতাপের বিষয়, তৎকালীন ফ্যাসিস্ট সরকার রাতের অন্ধকারে সেখানে হামলা করে যে নজির স্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাসে আর এই ধরনের নজির খুঁজে পাওয়া যাবে না। ওই দিন যে আন্দোলনের সূচনা হয়েছিল, সারা দেশের গ্রামগঞ্জ থেকে লাখো কোটি মানুষ রাজপথে এসেছিল। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বলেছিলেন সকলকে ওই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করতে। অত্যন্ত পরিতাপের বিষয়, তিনি ঘোষণা দেওয়ার পরেও তার দলের নেতা কর্মীরা ওই দিন মাঠে আসে নাই। ওই দিন যদি তারা রাতে মাঠের মধ্যে আসে, ওই দিনে আওয়ামী সরকারের পতন হতো। ভাইরা আমার, 13 সালে ওই গণহত্যা এবং হেফাজতের আন্দোলন ছিল আওয়ামী সরকারের পতনের সূচনা। আর 24 সালে আমাদের যুবকরা, ছাত্র জনতা যে আন্দোলন করেছে, সেটা হচ্ছে আমাদের পরিপূর্ণ বিজয়ের আন্দোলন। যদি যেমনি ভাবে 1947 সালে যদি পাকিস্তান না হতো, 71-এ বাংলাদেশ হতো না। ঠিক তদ্রূপ ভাবে 13 সালে যদি হেফাজতের উলামায়ে কেরাম রাজপথে না নেমে আসে, 24 সালে ফ্যাসিস্টের পতন হতো না। ভাই আমার, আজকে এই সম্মেলনের মধ্যে আমি বলতে চাই, শাপলার যে গণহত্যা করা হয়েছে, এই হত্যাকারী কারা ছিল এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। তাদের বিরুদ্ধে আমরা দ্রুত গতিতে বিচার কার্যকর দেখতে চাই। সরকারের পতনের পরও প্রায় 2টি বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো তেমন শাপলা হত্যাকাণ্ডের বিচার হয় নাই। আজকের এইখান থেকে আমি শাপলা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং তাদের সাথে যারা যারা জড়িত ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অসংখ্য মোবারকবাদ হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক জনাব ইসহাক সরকার। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ দেয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর বিশ্ব মানবতার দূত, যিনি আমাদের মুক্তি এবং শান্তির পথ দেখিয়েছেন, সেই প্রিয় নেতা বিশ্ব নেতা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত ফিতনা ফাসাদ দূরীভূত না হয় এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয়। এই যে ফিতনা ফাসাদ, এই ফিতনা ফাসাদ দূরীভূত করার জন্য কিন্তু হেফাজত সৃষ্টি হয়েছিল। হেফাজত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু সেদিন এই হেফাজত শাপলা চত্বরে উপস্থিত হয়নি। তারা উপস্থিত হয়েছিল কিছু ব্লগার। আপনারা জানেন যে সেই আন্দোলনে কেন হেফাজত শাপলা চত্বরে উপস্থিত হয়েছিল। কিছু কথিত ব্লগার, ভারতীয় মদতপুষ্ট
এই ফ্যাসিবাদ খুনি শেখ হাসিনার শাসনামলে 90% মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য কিছু ব্লগার আল্লাহ এবং রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করেছিল, এমন ধরনের কটূক্তি করেছিল তখনকার সময় কিন্তু সাধারণ মানুষ জানতো না ব্লগ কি জিনিস, তাদের মধ্যে কোনো এই জানা ছিল না। কিন্তু আমার দেশ পত্রিকা, আজকে মাহমুদুর রহমান ভাই যদি উপস্থিত থাকতেন তাহলে ওনার সামনে উনি এই বিষয়টি আরো যথাযথভাবে আলোচনা করতে পারতেন। আমার দেশ পত্রিকার মধ্যে কিন্তু এই বিষয়টা যথাযথভাবে তুলে ধরা হয়েছিল যে আল্লাহ এবং রাসূলকে বিভিন্নভাবে কটূক্তি করে কিন্তু মুসলমান এবং মুসলমানদের মধ্যে একটি বিদ্বেষমূলক সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য তখন এই ধরনের ব্লগাররা তৈরি হয়েছিল। হেফাজত শুধুমাত্র সেদিন ইসলামকে রক্ষা করার জন্য কিন্তু উপস্থিত হয়েছিল, তারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য কিন্তু সেদিন 5ই মে সংগঠিত হয়নি। আমরা দেখেছি, আপনারা অনেকেই জানেন, অনেকেই বলেন যে রাত্রে বাতি নিভিয়ে রাত্রের অন্ধকারে যে জেনোসাইডটি হয়েছিল, হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল, এই হত্যাযজ্ঞ রাতে 12টার পরে নাকি সংগঠিত হয়েছিল। আসলে কিন্তু ঠিক তা না। আমি নিজে প্রত্যক্ষদর্শী, আমার হেফাজতের 22টি মামলা হয়েছিল, 22টি মামলায় আমাকে দেওয়া হয়েছিল, বিভিন্ন মেয়াদে অনেক দিন কারাবরণ করেছিলাম। এই হত্যাযজ্ঞ শুরু হয়েছিল দুপুর 12টার পর থেকে। শান্তিপ্রিয় মুসলমান ভাইরা দেশ বিদেশ থেকে যখন বিভিন্ন জায়গা থেকে যখন শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে অংশগ্রহণ করেছিলেন, ঠিক তখনই বাইতুল মুকাররমের মূল প্রদেশ পথে তৎকালীন আমার মনে আছে ঢাকা মহানগর দক্ষিণে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিসের নেতৃত্বে তখন সন্ত্রাসীরা পুলিশরা ঐক্যবদ্ধভাবে সাধারণ মুসল্লিদের উপরে হামলা চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছিল। আমি যখন প্রথম ঢাকায় ছিলাম, যখন এই হত্যাযজ্ঞ সংগঠিত হতে শুরু হলো, তখন আমি পল্টন পার্টি অফিসে, তখন বিএনপির পার্টি অফিসে আমি উপস্থিত হয়েছিলাম। আমি তখন ছাত্র দলের মহানগরের সভাপতি ছিলাম। আমি দেখেছি তখন একের পর এক লাশ যাচ্ছে, শুধু একের পর এক লাশ যাচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে এত লাশ কেন? তখন থেকে শুরু হয়েছিল হত্যাযজ্ঞ, 12টার সময় থেকে শুরু হয়েছিল। তা আমাদের মাননীয় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বিএনপি নেতৃবৃন্দকে রাজপথে নেমে আসার জন্য ঘোষণা দিয়েছেন, কিন্তু বিএনপির বামপন্থী নেতৃবৃন্দের কারণে সেদিন সেই আন্দোলন সফল হয়নি। কিন্তু না হয় সেদিনই এই খুনি ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনার পতন সংগঠিত হয়ে যেত। আমরা রাজপথে ছিলাম, আমরা দেখেছি কিভাবে হত্যাযজ্ঞ, রক্ত, লাশের মিছিল। আমরা চাই এই হত্যাযজ্ঞের যদি বিচার না হয়, তাহলে এই যে বিডিআর বিদ্রোহ বলেন, এই যে বিগত ছাত্র জনতার গণঅভ্যুত্থান, গণবিপ্লব, 1400 ছাত্র জনতার গণহত্যা, এই সমস্ত গণহত্যাগুলি একের পর এক সুসংগঠিত হয়েই যাবে এই দেশের মাটিতে। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, যদি এই বিচারের কাজে ত্বরান্বিত না করেন, তাহলে এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তারাও কিন্তু একসময় ফ্যাসিবাদী হয়ে উঠবেন। তা আমি মনে করি এই শাপলা চত্বর সহ সকল হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতে হওয়া দরকার। আপনারা কি চান না এই শাপলা হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হোক? আমরা ইনশাল্লাহ চাই। তা আমরা চাই যে আমাদের বিরোধী দলের নেতৃবৃন্দ আছে, সার্জিস ভাই এখানে আছেন, ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মহানায়ক যিনি নেতৃত্ব দিয়েছেন, যাদের নেতৃত্বে আজকে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে, সুসংগঠিত হয়েছে। এদেশের জনগণ কিন্তু এখন এনসিপির দিকে তাকিয়েছে। এনসিপির মাধ্যমে এদেশ আবার একটি সুসংগঠিত রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে। এদেশের জনগণ ভোটের অধিকার ফিরে পাবে, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, মৌলিক অধিকার ফিরে পাবে, মানবাধিকার ফিরে পাবে। এই এনসিপির দিকে কিন্তু সারা দেশের জনগণ তাকিয়েছে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ যারাই হয়ে উঠবে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে দেব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য শুকরিয়া ইসাক সরকার ভাইকে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। আমাদের এখানে আরো উপস্থিত হবেন বিশেষ অতিথি হিসাবে আমার দেশের সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব, বিশিষ্ট চিন্তক গবেষক ফরহাদ মাজার সাহেব। আমরা একটু নামাজের বিরতিতে যেতে চাচ্ছি। আমরা 10 থেকে 15 মিনিটের ভিতরে আবার ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের মূল পর্ব শুরু করবো ইনশাআল্লাহ। নামাজের ব্যবস্থাপনাটা নিচতলায়